আছে কিনা আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোন, টেকনিক্যাল সমস্যার কারণে 9টায় 30 মিনিটের ক্লাসটা হয়তো একটু ডিলে হইলো, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা বলেছিলাম যে সাধারণ জ্ঞানের অসাধারণ একটা ক্লাস শেষ মুহূর্তে আমরা মিহির স্যারের পাবো, এবং এই জন্যই কিন্তু মিহির স্যার আমাদের সামনে হাজির হয়েছেন এবং সাধারণ জ্ঞানের একটা অসাধারণ সাজেশনমূলক ক্লাস আমরা আজকে পেতে যাচ্ছি। কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, কোন প্যাটার্নে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন করতে পারে। আর জিকের তো কখনো ভাই লিখিত প্রশ্ন বলতে কোনো কিছু নাই, সবই এক কথায় প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন করবে উত্তর লিখতে হবে। তো কোন কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন ধরার সম্ভাবনা অনেক বেশি, যারা পল্লী দারিদ্র্য বিমোচন পরীক্ষা দিব, অথবা স্যার আগামীকালকে কিন্তু অ্যারাউন্ড প্রায় 5টা জব পরীক্ষা আছে শুক্রবারে। তার মানে আগামীকালকে যারা 5টা জব পরীক্ষা দিবেন তারাও কিন্তু আজকের ক্লাস থেকে কোনো না কোনো ভাবে দেখবেন যে 3 থেকে 4টা মার্ক হর হামেশাই চোখের সামনে ভাসমান দেখবেন, আরো বেশি পাবেন। হ্যাঁ, টপিক বলে দিবেন স্যার। তো আমি আশা করছি যে আজকের ক্লাসটা প্রত্যেকের জন্যই ফরজ, কারণ যেহেতু আগামীকালকে পরীক্ষা প্লাস পরশু দারিদ্র্য বিমোচনের পরীক্ষা, তো সব ধরনের পরীক্ষার জন্যই আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। অর্থাৎ সাম্প্রতিক থেকে যে প্রশ্নগুলো আসবে, স্যার কিন্তু আজকে তিনটা বই নিয়ে এসেছেন আপনাদেরকে গিফট করার জন্য। নাম্বার 1 সাম্প্রতিক হাই ভোল্টেজ, যেটা বাজারের এখন নাম্বার টপ 1 সেলারে আছেন, কারণ স্যার এতটাই পরিশ্রম করেন যে প্রতিটা বইয়ের মধ্যে একেবারে আপডেট এবং নির্ভুল তথ্যগুলো কিন্তু সব সময় স্যার বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। এই জন্য বাংলাদেশের এখন টপ সেলারে স্যারের এই সাম্প্রতিক বইটা রয়েছে। একটা সময় আমরা সাম্প্রতিক মানে অন্য বইয়ের নাম চিনতাম, কিন্তু এখন এক নামে আমাদের মিহির সাম্প্রতিক হাই ভোল্টেজ, অর্থাৎ হাই ভোল্টেজ লেভেলে সবার কাছে পৌঁছে গেছে অথেন্টিক ইনফরমেশন গুলো। তো এই বইটা কিন্তু আজকে আমরা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজনকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে এই বইটা একজন পেয়ে যাবেন, এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে যে থাকবেন সে পাবেন জিকে ট্যালেন্ট হান্ট। অর্থাৎ এই বইটা কিন্তু আমরা মানে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, এক কথায় এই পূর্ণাঙ্গ মডেল টেস্টের বইটা কিন্তু আমরা একজনকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো আমার কলিজার ভাই কলিজার বোন, পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার জন্য আপনারা এই বইটা পেয়ে যাবেন। সাউন্ড নাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাইলে জিকে ট্যালেন্ট হান্ট এই বইটা কিন্তু আমরা মডেল টেস্টের জন্য পেয়ে যাচ্ছি। পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার জন্য এই বইয়ের বিকল্প অন্য কোনো কিছু নাই, তাহলে এই বইটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপরে চলে আসে শেষ মুহূর্তে, অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডে আপনি যদি সর্বোচ্চ মার্ক কমন পেতে চান অল্প পড়াশোনা করে, এরকম একটা মোটা বই, যেমন মিহির স্যারের কিন্তু বেসিক মোটা বই আছে, যেটা আমরা বলবো যে পূর্ণাঙ্গ সাধারণ জ্ঞানের একটা বেসিক অর্জন করার জন্য বা পরিপূর্ণ সাধারণ জ্ঞান মাথার মধ্যে ধারণ করার জন্য বা প্রিলি লিখিততে শতভাগ মার্ক নিশ্চিত করার জন্য। কিন্তু এছাড়াও পরীক্ষার আগে বা সাধারণ যে জব পরীক্ষাগুলো আছে, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, এই জব পরীক্ষাগুলোর জন্য কিন্তু স্যার এই ফাইনাল সাজেশনটা সবসময় তৈরি করেন, এবং স্টুডেন্টের আশার এবং ভরসার আলো হিসাবে এই বইটা কাজ করে। কারণ পরীক্ষার আগে যারা এই ছোট্ট বইটা পড়ে যায় তারা প্রায় 85 থেকে 90% মার্ক হুবহু কমন পায়। এমন আছে শতভাগ মার্ক কমন পড়ারও রেকর্ড আছে অনেকগুলো। যারা স্যারের মিহির জিকে পেজটা ফলো করেন তারা খুব ভালোভাবেই জানেন স্যার কিন্তু প্রতিটা জব পরীক্ষার আপডেট দিয়ে থাকেন, এবং কতগুলো কমন পড়েছে এটার প্রমাণ সহ স্যার কিন্তু দিয়ে থাকেন। সো এই বইটাও কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজনের কাছে চলে যাবে। তার মানে সর্বোচ্চ শেয়ারকারীতে প্রথম যে হবে তাকে আমরা এই বইটা প্রদান করব, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে সেকেন্ড যে হবে তাকে আমরা হাই ভোল্টেজ সাম্প্রতিকটা প্রদান করব, এবং থার্ড পজিশনে যে থাকবে সে জিকে ট্যালেন্ট হান্ট এই বইটা পেয়ে যাবেন। তার মানে তিনটা বই, এবং বাজারের যে কোনো লাইব্রেরিতে স্যারের এই 3টা বই কিন্তু আমরা পাবো, বাজারের যে কোনো লাইব্রেরিতে। কারণ এই বইগুলো এতটাই পপুলার যে বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে এই বইগুলো এখন পাওয়া যায়। আপনি যে লাইব্রেরিতে যাবেন, যা জিজ্ঞেস করবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শেষ মুহূর্তের ভরসার জায়গা জিকের জন্য আমরা মিহির স্যারকে সব সময় মনে করি এবং আজকেও মনে করব। সো আমার কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকেই আমরা যার যার জায়গা থেকে লাইভটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। আমার কাছে মোবাইল নাই, আমি নাহলে আমি তো নিজেও শেয়ার করতাম, আমি মোবাইলটা আনতেই ভুলে গেছি। আচ্ছা, আমি শেয়ার করলে আশা করা যায় যে আমরা 1000 স্টুডেন্ট নিয়ে কিন্তু আজকের ক্লাসটা আমাদের শুরু করার কথা। প্রত্যেকে আমরা একটু শেয়ার করব। কলিজার ভাই কলিজার বোন, আমি কিন্তু কিছু চাই নাই। দেখেন আজকে আমরা সকাল 11টায় ক্লাস শুরু করছি, 11টায় নিছি, 3টায় নিছি, 5টায় নিছি, 7টায় নিছি, এখন 10টায় আবার শুরু হয়েছে। ভাই এগুলো কি আমাদের জন্য না আপনাদের জন্য?
আপনাদের ভালোর জন্য জব মেডিসিন সবসময় আপনাদেরকে শেষ মুহূর্তে যে ভরসার জায়গাটা তৈরি করে দেয়, এটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম করে না। কারণ আমরা সবসময় আপনাদেরকে সেবা দিতে চাই, আর এই সেবার জায়গা থেকেই আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টরা সর্বোচ্চটা পাক। আর এই সর্বোচ্চটা পাওয়ার জন্যই কিন্তু আমরা সব সময় আপনাদেরকে সেরাটাই দেওয়ার চেষ্টা করি। স্যার এতটাই ব্যস্ত ছিলেন, জাস্ট আমি মনে হয় যে কি বলবো, অনেক রিকোয়েস্ট করে রাজি করছি, কারণ স্যার এতটা এমার্জেন্সি কাজের মধ্যে ব্যস্ত ছিলেন যেটা আসলে এখানে আমি প্রকাশ্যে না বলি। তারপরেও কিন্তু স্যার চলে আসছেন, রিকোয়েস্ট করছি অর্থাৎ স্যার চলে আসছেন। কেন? আমি কেন রিকোয়েস্ট করছি? রিকোয়েস্ট করছি আপনাদের জন্য, যে আমার এই একটা ক্লাস থেকে যদি আমার কলিজার ভাই কলিজার বোনেরা আগামীকালকে অনেকগুলো মার্ক কমন পায়, পরশু যদি দারিদ্র বিমোচন পরীক্ষায় যদি সর্বোচ্চ একটা মার্ক অর্জন করতে পারে, তো এই জন্য হইলেও তারা আমাদেরকে মনে রাখবে। পরীক্ষার হলে যায় যখন দেখবে যে হুবহু প্রশ্ন কমন, মিহির স্যারের চেহারা যখন দেখবে প্রশ্নের মধ্যে ভেসে উঠতেছে, মামিনুল স্যারের চেহারা যখন ভেসে উঠতেছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বা পাওয়ার একটা জায়গা। সো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আমি আর কথা বাড়াচ্ছি না, প্রত্যেকেই আমরা শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। স্যার আমাদের মিশন শুরু করবেন। স্যার এখানে আমাদের জিকের জন্য বেশ কিছু আপডেট তথ্য আছে, এটাও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ আজকে পিডিএফ আকারে, যারা মানে সম্পূর্ণ ক্লাস করবেন। এছাড়াও যারা আমরা আগামীকালকে পরীক্ষা দিতে আসব, পরীক্ষা দিতে এসে আমরা নীলক্ষেত পারি বা ঢাকার মধ্যে যে কোনো লাইব্রেরিতে কিন্তু আমরা এই বইটা পেয়ে যাব, সবাই সংরক্ষণে রাখবো। অথবা সকালে এসে যাদের পরীক্ষা 11টায়, সকাল সকাল এসে 9টার দিকে এই বইটা সাথে নিয়ে দ্রুত গতিতে সাম্প্রতিক তথ্যগুলো এক নজর দেখে যাবেন, ঠিক আছে? আর আমরা এটা কিন্তু স্যারের ক্লাস শেষে দেখাই দিব, আর স্যার আপডেট যত নিউজ আছে সবগুলো সুন্দর করে আপনাদেরকে নোট করাই দিবে, আপনারা নোট করে নেবেন ইনশাআল্লাহ। সো স্যার আমি তাহলে আর ডিলে না করি আপনার সময়, আপনি শুরু করে দেন, অলরেডি অনেক রাত হয়ে গেছে। ওকে, না অনেকে আগামী কালকে আপনাদের অনেকেরই পরীক্ষা আছে, যেহেতু তাড়াতাড়ি ঘুমাতে হবে। 700 স্টুডেন্ট চলে এসেছে, আশা করা যায় যে 1000 স্টুডেন্ট দিয়ে আমরা আজকের ক্লাসটা একদম ফার্স্ট টু লাস্ট শেষ করতে পারবো। এবং 1000 না, আমি মনে করছি যে আজকের ক্লাসটাতে মিনিমাম 2000 স্টুডেন্ট থাকবে, কিন্তু কেন যে আপনারা এত কৃপণ শেয়ার করেন না আমি এটাই বুঝি না। একটু কৃতজ্ঞতার জায়গা থেকে সবাই শেয়ার করব, যারা মিহির স্যারকে ভালোবাসি, মামিনুল স্যারকে ভালোবাসি, প্রত্যেকে শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। জি থ্যাংক ইউ। ওকে, আমরা স্যারকে অনেক ধন্যবাদ যে আমাকে অনেক শত ব্যস্ততার মাঝেও, যে আসলে একদিকে সরকারি চাকরি করি, আজকে জানেন ওয়ার্কিং ডে, তারপরে হচ্ছে বই টই লিখি, আবার অন্যান্য কাজ তো আছে, যাক বাইদের বই। তো এরপরেও স্যার বলছে না করতে পারিনি, যে আপনার সবচেয়ে বড় বিষয় হলো যে আমার এই ক্লাসটাতে থেকে যদি আপনি কিছু পান, দিন শেষে আপনারা চাকরি পান, অন্তত আপনি মুখ দিয়ে না বললেও অন্তর থেকে আমাদের জন্য দোয়া আসবে, এটুকুই আমাদের এই জব মেডিসিন প্রতিষ্ঠান এবং আমাদের প্রাপ্য। আর কিচ্ছু চাই না, শুধু দোয়াটুকু চাই। ওকে, আমরা একদম শুরু থেকেই সাম্প্রতিক বিষয়গুলো আগে দেই, পরে একটু সাজেস্ট টপিকস কিছু বলবো নি, যেগুলো একটু প্রশ্ন আসছে দেখাবো আর কি। সাম্প্রতিক বা রিসেন্ট যে ঘটনাগুলো, অনেক সময় আমরা যেহেতু নিউজ পেপারগুলো পড়ি, আমরা একটু আপডেট থাকার চেষ্টা করি। আবার ধরেন আপনি তো শিক্ষার্থী, শেখেন, অনেক কিছু পড়েন, তো আমরা শুধু সাধারণ জ্ঞানটাই পড়ি। কেন পড়ি? কারণ আমাদের বই পুস্তক বানাতে হয়, যার কারণে। দ্যাটস ওয়ে। ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস সাম্প্রতিক দিয়ে শুরু করব, একদম লেটেস্ট আজকের যে সাম্প্রতিক, এটা দিয়ে আমরা শুরু করি। মানে আজকে বলতে 22-23 এপ্রিল 2025 দ্বিতীয় আর্থনা সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় আর্থনা সম্মেলন অনুষ্ঠিত হয় 22-23 এপ্রিল 2025। এটা আসতে পারে দ্বিতীয় আর্থনা সম্মেলন অনুষ্ঠিত হয় দোহা, কাতার। এজন্য এই দোহা, কাতারে যে আর্থনা সম্মেলন হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এপ্রিল মাসের 2টা গুরুত্বপূর্ণ সম্মেলন আমরা পড়বো, তার মধ্যে একটা হচ্ছে দোহা, কাতার। এই আর্থনা সম্মেলন যে অনুষ্ঠিত হচ্ছে, দ্বিতীয় আর্থনা সম্মেলন, এই সম্মেলনে যোগদান করার জন্য 21 এপ্রিল 2025 ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কাতারের দোহাতে ভ্রমণ করেন বা কাতারের দোহাতে সফর করেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস, যদি বলা হয় যে তিনি কোথায় বর্তমানে আছেন,
তিনি কোন সম্মেলনে রিসেন্টলি যোগদান করছেন, তাহলে আমরা বলবো আর্থনা সম্মেলন। এটি ছিল দ্বিতীয় সম্মেলন যেটি অনুষ্ঠিত হচ্ছে দোহা কাতার এবং 21 এপ্রিল তিনি এই সম্মেলনে যোগদান করার জন্য কাতারের দোহাতে যান 4 জন ফুটবলার নিয়ে। প্রথমবারের মতো জাতীয় 4 জন খেলোয়াড়কে নিয়ে তিনি কিন্তু এই সম্মেলনে যোগদান করছেন। 4 জন খেলোয়াড়কে নিয়ে তিনি এটাতে যোগদান করেছেন। তো 4 জন খেলোয়াড়কে নিয়ে তিনি এই সম্মেলনে যোগদান করেছেন। এবং আপনারা জানেন, আমরা একটা রিসেন্ট তথ্য দিব, এইটুকু আগে 2টা লাইন দেখেন একটু পারেন কিনা। সম্প্রতি সময়ে বিশ্বে যে সম্মেলনটা হয়েছে সেই সম্মেলনটার নাম হচ্ছে আর্থনা সম্মেলন। এটা অনুষ্ঠিত হয়েছে কাতারের দোহাতে 22 থেকে 23 এপ্রিল 2025 এবং এই সম্মেলনে যোগদান করার জন্য 21 এপ্রিল বাংলাদেশ থেকে কাতার সফর করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি 4 দিনের সফরে যান। কয় দিনের? 4 দিনের সফরে যান, অর্থাৎ 21 থেকে 25 তারিখ পর্যন্ত তিনি এখানে থাকবেন। ঠিক আছে, এইটুকু যদি হয়ে যায় তাহলে একটু কমেন্টে জানাবেন যে আপনার মোটামুটি সাম্প্রতিক হয়ে গেছে। এইটা আমরা কিন্তু এই একদম লাস্ট হচ্ছে 2 মাসের সাম্প্রতিকগুলো আপনাদের পড়াবো, যেগুলো আসার মতো। এই যে আমাদের স্টার্লিং আসছে, তারপরে এই যে এরপরে দেখেন আমি পড়াচ্ছি যেগুলো, আপনি এইগুলো একটু রাখেন। এগুলো লাস্ট কয়েকদিন আপনি এই যে আমার পুরো সাম্প্রতিক বইয়ে যা যা দিয়েছি ধরেন সেইগুলো আপনাকে হচ্ছে ইয়ে করবো আর কি। আচ্ছা, এরপরে আসেন 21 এপ্রিল 2025 266তম রোমান ক্যাথলিক পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন। তাহলে দেখেন 21 এপ্রিল 2025 266তম পোপ রোমান ক্যাথলিক, উনি মানে খ্রিস্টানদের ধর্মকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট ধর্মের পৃষ্ঠপোষক ছিল জার্মান ধর্ম সংস্কার মার্টিন লুথার। কিন্তু এই যে বাকি যে আরেকটা অংশ মানে যে ইয়েটা খ্রিস্টান ধর্মের, সেই অংশের নাম হচ্ছে ক্যাথলিক। এই ক্যাথলিকদের ধর্মগুরুকে বলা হয় পোপ ফ্রান্সিস, যিনি 266তম পোপ, বাট তার আসল নাম হচ্ছে জর্জ মারিও বেরগুগলিও বা অনেকভাবেই মানে বানানের একটু ইয়া আছে, অনেক সময় থাকে যে জর্জ মারিও বেরগুগলিও তিনি তার আসল নাম। তিনি একজন আর্জেন্টাইন নাগরিক, অর্থাৎ আর্জেন্টিনাতে 1936 সালে তার জন্ম, বুয়েন্স আয়ার্সে। তাহলে আমাদের এইটা পরীক্ষা একটু আসতে পারে, আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখাবো। 21 এপ্রিল 2025 খ্রিস্টান ধর্মের, পৃথিবীতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তো এই খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুকে বলা হয় পোপ ফ্রান্সিস, যার আসল নাম হচ্ছে আসলে জর্জ মারিও বেরগুগলিও। ইনি একজন আর্জেন্টাইন নাগরিক, 1936 সালে তার জন্ম, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। বাট ইনি 2016 সালের পরে 13 সালের দিকে 13 সালের দিকে তিনি খ্রিস্টান ধর্মের প্রধান পোপ হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয় এবং একই সাথে এই পোপ হচ্ছেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 1936 সালে জন্ম, আর্জেন্টিনাতে তিনি মারা গেছেন। এই মারা যাওয়াকে কেন্দ্র করে আপনারা জানেন যে বাংলাদেশেও কিন্তু 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও মূলত শোক ঘোষণা করা হয়েছে। তাহলে এই জর্জ ঘোষণা করা হয় এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তার শেষকৃত্যতে এই যে আর্থনা সম্মেলন শেষে, কাতার সফর শেষে তিনি কিন্তু এই পোপ ফ্রান্সিসের শেষকৃত্যতে অংশগ্রহণ করবেন। এখন এখানে আমাদের আরো 2-1টা জিনিস একটু জানবে যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে। একটা বললাম যে উনি কততম পোপ? 266তম পোপ। ওনার জন্ম কোথায়? আর্জেন্টিনাতে। ওনার আসল নাম জর্জ
মারিও বেরগুগলিও। ওনার মৃত্যু হয়েছে কয় তারিখ? 21 এপ্রিল 2025। আচ্ছা, ওনার শেষকৃত্যতে যোগদান করবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। আরেকটা জিনিস, 2025 সালে জানুয়ারি মাসের 15 তারিখে ওনার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ হয়েছে। আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ হয়েছে, গ্রন্থ নাম হচ্ছে হোপ, HOPE, হোপ। এটা হচ্ছে পোপ ফ্রান্সিসের আত্মজীবনীমূলক গ্রন্থ। 2025 সালে এটা প্রকাশ হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট একটা তথ্য, যে আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? হোপ। 2025 সালে এই গ্রন্থটা প্রকাশ হয়েছে। হোপটা জানুয়ারি 2025-এ প্রকাশ হয়েছে, হোপ। তাহলে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মযাজক নাম হচ্ছে পোপ ফ্রান্সিস, যিনি ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানেরও দায়িত্ব পালন করেন। ওনার মৃত্যু হয়েছে ভ্যাটিকান সিটিতেই 21 এপ্রিল। ওনার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে হোপ। ওনার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি বলেছি আমরা? হোপ বলেছি। ওনার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে হোপ। এর আগে তিনি 2017 সালে বাংলাদেশে সফর করেন পোপ ফ্রান্সিস। বাংলাদেশে কিন্তু সফর করছে পোপ ফ্রান্সিস 2017 সালে, এবং তিনি রোহিঙ্গা ক্যাম্প সফর করে, রোহিঙ্গা বলে তাদেরকে সম্বোধন করেছিল, রোহিঙ্গা বলেই সম্বোধন করে, হ্যাঁ, সম্বোধন করে, এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু এটার জন্য ক্ষমা প্রার্থনাও করেন। সবার পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এই রোহিঙ্গা শব্দটা কিন্তু ব্যবহার প্রথম করেছিলেন এই পোপ ফ্রান্সিস, যিনি পরবর্তী এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। তাহলে পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসছিলেন কবে? 2017 সালে। 2017 সালে তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে হোপ। তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হোপ। এছাড়াও আরো তিনি আসলে ল্যাটিন আমেরিকা থেকে পোপ নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি। ল্যাটিন আমেরিকা থেকে পোপ নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি। আরো প্রশ্ন আসতে পারে, তিনি হচ্ছে ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যিনি খ্রিস্টান ধর্মের পোপ হন, তিনি কিন্তু ভ্যাটিকান সিটি থেকে রাষ্ট্রপ্রধান, ভ্যাটিকান সিটির কি হন? রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ঠিক আছে, এটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র। এর ভাষা হচ্ছে ল্যাটিন। ভ্যাটিকান সিটির ভাষা হচ্ছে ল্যাটিন। পৃথিবীর আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, যার রাজধানীও ভ্যাটিকান সিটি, এটাকে হলি সিটিও বলা হয়। পৃথিবীর আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, যার রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করেন পোপ ফ্রান্সিস। আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় একটু লাগবে। এই যে আর্থনা সম্মেলন হওয়ার আগে এখানে সম্প্রতি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার আগ্রহ প্রকাশ করে কাতার। এই প্রশ্নটা আমার কেন যেন মনে হয় খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কোন দেশ? তার নাম হচ্ছে কাতার। পরীক্ষামূলকভাবে 800 কতজন সেনা সদস্য নেবে এখানে। সম্প্রতি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কোন দেশ? কাতার। আর এই কাতারেই কিন্তু আপনাদের আরেকটা বিষয় একটু বলে রাখি, বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে, বা প্রাকৃতিক গ্যাস সিএনজি সবচেয়ে বেশি আমদানি করে কাতার থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এলএনজি এই যে আমরা ব্যবহার করি, এই এলএনজি বা সিএনজি সবচেয়ে বেশি আমদানি করে কিন্তু কাতার থেকে। সিএনজি এগুলো সবচেয়ে বেশি নিয়ে আসে আমরা কোথায় থেকে আমদানি করি? কাতার থেকে। এই জিনিসগুলো একটু আমরা একবারে রিসেন্ট এই জিনিসগুলো আমরা একটু দেখি। দেখেন, আপনারা হচ্ছে সেনার সদস্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, অনেকে বলছে কাতার। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে রিসেন্ট জিনিসগুলো একবারে রিসেন্ট আপনাকে দিয়ে দিচ্ছি, যাতে আপনি পরীক্ষায় কমন পান ইনশাল্লাহ। আসেন, এরপরে আমাদের একটা আলোচিত জিনিস হচ্ছে স্টার্লিং।
এই স্টার্লিং পরীক্ষায় কিন্তু আপনার আসবে স্টার্লিং নিয়ে। আমি সবগুলো টপিকই থোড়া থোড়া মানে 2-1 লাইন করে করে বলা যাব, ঠিক আছে? 1-1.5 ঘন্টায় মোটামুটি পুরো সাম্প্রতিক বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো ওই 2-1 লাইন করে আমি বলে যাব, তাতে আপনি যাতে উপকৃত হন, পরীক্ষায় কমন পান। লাস্টে আমরা দেখবো আর কি প্রশ্ন, কিছু টপিকস আপনার বলবো বেসিক। স্টার্লিং এটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান হচ্ছে স্টার্লিং। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে হচ্ছে স্টার্লিং। এই স্টার্লিং ভূমি ও মহাসাগর দুই জায়গাতেই মূলত এই সেবাটা দেয়। অনেক স্যাটেলাইট আছে যেগুলো শুধু আমরা ভূমিতে পাই, আমরা ইন্টারনেট সুবিধাগুলো, ব্রডব্যান্ড লাইনগুলো, বাট এই স্টার্লিংটা মূলত একই সাথে মহাসাগরেও দিতে পারে। বিভিন্ন মহাসাগরে এই যে ধরেন আপনার ইন্টারনেট এখন বর্তমান সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে। 6 মাস কি বলে এই যে জুলাই বিপ্লবের আগে 24-এর আগে একটা প্রশ্ন আসছিল, মহাসাগরে ইন্টারনেট সুবিধা প্রদান করে কোন প্রতিষ্ঠান? স্টার্লিং। তখন আমি প্রথম 2024-এর শুরু থেকে স্টার্লিং নিয়ে ঘাটাঘাটি করি যে স্টার্লিং কি, এটার কাজ কি করে। তখন এই প্রশ্ন যখন আমার একটা ননকার একটা পরীক্ষা আসছিল 11 গ্রেডের, তখন কিন্তু আমি প্রথম আমার এটা সাম্প্রতিক নজরে আসে স্টার্লিং। তো এই প্রশ্ন কিন্তু এরপর আর হারিয়ে গেছে, দেখেন ম্যাক্সিমাম বইয়ে এই কথাটা দেওয়া নাই। তো আপনারা এই কথাটা একটু মনে রাখবেন যে আমাদের যে 5টা মহাসাগর আছে, প্রশান্ত, আটলান্টিক, তো ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এই মহাসাগরগুলোতে জাহাজ চলাচল করে সমুদ্রের মধ্যে, তারা বছরের পর বছর থাকে। এখানে কিন্তু ইন্টারনেট সেবা এখন পাওয়া যায় স্টার্লিং এর মাধ্যমে, ঠিক আছে? এই স্টার্লিং এর উদ্দেশ্য কি আসলে? উদ্দেশ্য বাংলাদেশেও যে আসছে সেটা হচ্ছে উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান। উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করবে এটাই। এবং বাংলাদেশেও তাই, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব না, এমন প্রত্যন্ত অঞ্চলেও উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করবে। এটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। গত সপ্তাহে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন হচ্ছে স্টার্লিং বাংলাদেশের আসার উদ্দেশ্য কি? সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হচ্ছে স্টার্লিং এর কাজ। এখন আসলে এই প্রতিষ্ঠানটা জন্ম বা অরিজিনটা বলি। স্টার্লিংকের উদ্ভাবক হচ্ছে স্পেস এক্স, যেটা হচ্ছে ইলন মাস্কের। এটা হচ্ছে ইলন মাস্কের একটা প্রতিষ্ঠান স্পেস এক্সই মূলত স্টার্লিং সেবাকে নিয়ে আসছে। স্পেস এক্স হচ্ছে স্টার্লিং সেবাটাকে প্রথম নিয়ে আসছে। 2015 সালে এটি প্রাথমিক কাজ শুরু করলে এটা প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 2000 স্টার্লিং মূলত প্রতিষ্ঠা বা করছে 2019 সালে। এবং এই সেবাটা প্রদান করার জন্য বর্তমানে প্রায় 7,000 স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা আছে। 7,000 স্যাটেলাইট, হ্যাঁ, বর্তমানে 7,000 স্যাটেলাইট স্থাপন করা আছে ইন্টারনেট, স্টার্লিং ইন্টারনেট সেবা দেওয়ার জন্য। তাহলে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নাম হচ্ছে স্টার্লিং। এটি ভূমি, মহাসাগর দুই জায়গাতেই সেবা দেয়। উদ্দেশ্য উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করা, একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতেও। উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে স্পেস এক্স, এটা হচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। এবং আমরা একই সাথে জেনে রাখি পৃথিবীর বর্তমানে শীর্ষ ধনী ব্যক্তির নাম হচ্ছে ইলন মাস্ক। পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তির নাম হচ্ছে ইলন মাস্ক। এই ইলন মাস্কের কয়েকটা প্রতিষ্ঠান আছে, আমরা লিখে দিব। প্রতিষ্ঠা 2019 সালে প্রায় 7,000 স্যাটেলাইট এটা মহাকাশে স্থাপন করেছে এই সেবাটা প্রদান করার জন্য। এবং এরপরে আমরা আসি, স্টার্লিং সেবাটা প্রথম দেয় যে দেশে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। স্টার্লিং, এটা পরীক্ষা আসতে পারে যে স্টার্লিং সেবা প্রথম কোন দেশে চালু হয়? যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। স্টার্লিং সেবাটা যুক্তরাষ্ট্রে চালু হয়েছে 2020 সালের শুরুতে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। এবং এ পর্যন্ত প্রায় 100টি দেশে
স্টারলিং চালু হয়েছে কতটি দেশে? 100টি দেশে স্টারলিংক চালু। এ পর্যন্ত প্রায় 100টি দেশে স্টারলিং সেবা চালু রয়েছে। স্টারলিং সেবা চালু রয়েছে। এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ আমরা, তাহলে দক্ষিণ এশিয়ায় প্রথম স্টারলিংক, দক্ষিণ এশিয়ায় প্রথম স্টারলিং চালু করে কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে ভুটান, এটা আসলে ভুল তথ্য। প্রথম চালু করে মালদ্বীপ 2023 সাল নভেম্বর মাসের 11 তারিখে 2023 সালে প্রথম স্টারলিং সেবা চালু করছে দক্ষিণ এশিয়াতে মালদ্বীপ। 2023 সালের 11 নভেম্বর প্রথম চালু করছে মালদ্বীপ। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে যে ভুটান আসলে দ্বিতীয় দেশ, 25 সালে আসছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হচ্ছে কিন্তু মালদ্বীপ, ঠিক আছে, আর দ্বিতীয় দেশ হচ্ছে ভুটান, দক্ষিণ এশিয়া। এখন প্রশ্ন হলো তাহলে বাংলাদেশ কততম দেশ? বাংলাদেশ তো আর আনুষ্ঠানিক চালু করেনি, পরীক্ষামূলক চালু করছে। এই জন্য বাংলাদেশ আনুষ্ঠানিক চালু হয়ে গেলে 3 মাস সময় নিয়েছে, এরপরে এটাকে বলতে পারবেন, ঠিক আছে, তারপরে বলা যাবে না। তাহলে প্রথম হচ্ছে স্টারলিং চালু হচ্ছে মালদ্বীপ, দ্বিতীয় দেশ হচ্ছে ভুটান, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হচ্ছে ভুটান। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ তৃতীয় দেশ হবে স্টারলিং চালুকারী। এরপরে আসেন দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় দেশ হবে। তো এবার আসি বাংলাদেশ স্টারলিং সেবাকে লাইসেন্স দেয় বা অনুমোদন দেয়, লাইসেন্স দেয় বা অনুমোদন দেয় 29 মার্চ 2025। খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ স্টারলিং সেবাকে লাইসেন্স দেয় বা অনুমোদন দেয় 29 মার্চ 2025। বাংলাদেশ বলতে বাংলাদেশের যে বিনিয়োগ সংস্থা আছে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট, আচ্ছা এই যে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এই বিডা বাংলাদেশে স্টারলিং সেবা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিডাই কিন্তু বাংলাদেশে এই স্টারলিং সেবা দেওয়ার জন্য লাইসেন্সের অনুমতি দিয়েছেন 29 মার্চ 2025। 29 মার্চ 2025, হ্যাঁ 29 মার্চ 2025। আর এই বিডার বর্তমান নির্বাহী প্রেসিডেন্ট বিডার বর্তমানে নির্বাহী প্রেসিডেন্ট হচ্ছে আশিক চৌধুরী। বিডার নির্বাহী প্রেসিডেন্ট বর্তমানে নাম আশিক চৌধুরী। বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন অথরিটির নির্বাহী প্রধান হচ্ছে আশিক চৌধুরী। বাংলাদেশ স্টারলিং সেবাকে লাইসেন্স বা অনুমতি দেন 29 মার্চ। ওকে, যে সংস্থা দিয়েছে তার নাম হচ্ছে বিডা, তাড়াতাড়ি লিখবেন। এরপরে হচ্ছে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট হোটেল কন্টিনেন্টালে আর কি ইন্টারনেট সেবা চালু হয়, এইটা খুবই ইম্পর্টেন্ট, 9 এপ্রিল 2025। কোনো না কোনো পরীক্ষায় অবভিয়াসলি 2টা তারিখের একটা আসবে, 29 মার্চ 2025, 9 এপ্রিল 2025, 29 মার্চ 2025 অথবা 9 এপ্রিল 2025। স্টারলিংকে বাংলাদেশে সেবা দেয় বিডা, অনুমোদন দেয় 29 মার্চ 2025। বিডার বর্তমান নির্বাহী প্রেসিডেন্টের নাম আশিক চৌধুরী, বর্তমান আলোচিত একজন ব্যক্তি। বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা চালু হয় 9 এপ্রিল 2025, 9 এপ্রিল 2025, 9 এপ্রিল 2025। খুবই ইম্পর্টেন্ট স্টারলিং, এইটা এই 2টা লাইন পড়বেন, 29 মার্চ 2025, 9 এপ্রিল 2025। ওকে, এখন আসি আমরা এখানে ইলন মাস্কের কয়েকটা প্রতিষ্ঠান আছে, আমরা একটু দেখি। ইলন মাস্কের কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে স্পেস এক্স। এই স্পেস এক্স এটা হচ্ছে মহাকাশ উৎক্ষেপণ প্রতিষ্ঠান। মহাকাশ উৎক্ষেপণ প্রতিষ্ঠান হচ্ছে স্পেস এক্স।
তারপর হচ্ছে আছে এক্স, অথবা পূর্ব নাম ছিল টুইটার। এক্স বা পূর্ব নাম কি ছিল? টুইটার। এক্স বা পূর্ব নাম কি ছিল? টুইটার। সামাজিক যোগাযোগ মাধ্যম, এক্স বা টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম, 2006 সালে প্রতিষ্ঠা। 2000 টুইটার 2006 সালে প্রতিষ্ঠা। এরপরে আছে হচ্ছে টেলসা, ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান। টেলসা সবাই দেখেন, তারা স্পেস এক্স মহাকাশ উৎক্ষেপণ প্রতিষ্ঠান বা মহাকাশ যান তৈরি এবং উৎক্ষেপণ প্রতিষ্ঠান হচ্ছে স্পেস এক্স। এক্স হচ্ছে টুইটার, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, 2006 সালে প্রতিষ্ঠা। টেলসা এটা হচ্ছে ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান। তারপর হচ্ছে পেপাল। পেপাল, তাহলে পেপাল সেবা দিয়ে থাকে। এই পেপাল সেবা যে দিয়ে থাকে এটাও কিন্তু টুইটার, এটাও কিন্তু ইলন মাস্কের একটা প্রতিষ্ঠান পেপাল। তো একটি ই কমার্স প্রতিষ্ঠান। পেপালটা কি? একটা ই কমার্স প্রতিষ্ঠান, একটি ই কমার্স প্রতিষ্ঠান। পেপাল হচ্ছে একটা ই কমার্স প্রতিষ্ঠান। আচ্ছা, টেলসা হচ্ছে, পেপাল হচ্ছে একটা ই কমার্স প্রতিষ্ঠান। আর একটা আছে হচ্ছে গ্রোক। এই যে গ্রোক আছে, এটি কিন্তু একটি চ্যাটবট, ঠিক আছে। গ্রোক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। তাহলে গ্রোক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। গ্রোক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। তাহলে স্পেস এক্স মহাকাশ যান নির্মাণ এবং উৎক্ষেপণ প্রতিষ্ঠানের নাম স্পেস এক্স। এক্স হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যার পূর্ব নাম ছিল টুইটার, 2006 সালে প্রতিষ্ঠা। এটা পরবর্তী এলন মাস্ক কিনে নিয়ে নিজের প্রতিষ্ঠান করে নাম দিয়েছে এক্স। টেলসা ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান টেলসা। পেপাল একটি ই কমার্স প্রতিষ্ঠান। আমরা জানি বাংলাদেশে প্রথম পেপাল সেবা চালু করেছিল বাংলাদেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। মনে রাখবেন, বাংলাদেশে প্রথম পেপাল সেবা চালু করে যে ব্যাংক তার নাম সোনালী ব্যাংক, পেপাল সেবা চালু করে। গ্রোক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবটের নাম হচ্ছে গ্রোক। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবটের নাম হচ্ছে গ্রোক। ওকে, আমরা সময় নিব না, আপনার এগুলো ভিডিও বারবার দেখতে হবে যদি সাম্প্রতিক গুলো মনে রাখতে চান। তাছাড়া আমাদের কিছু করার নাই, আমাদের আরেকটু জানতে হবে। বর্তমানে আলোচিত একটা জিনিস হচ্ছে ডিপসিক। আলোচিত একটা প্রযুক্তি চ্যাটবটের নাম হচ্ছে ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির নাম হচ্ছে এই ডিপসিক। কোম্পানির নাম হচ্ছে ডিপসিক। এই ডিপসিক হচ্ছে প্রতিষ্ঠা 2023 সালে। ডিপসিক প্রতিষ্ঠা 2023 সালে। ডিপসিক প্রতিষ্ঠা হচ্ছে 2023 সালে। ডিপসিক প্রতিষ্ঠা হচ্ছে 23 সালে। ডিপসিকের বর্তমান প্রধান প্রতিষ্ঠাতা ও সিইও। ডিপসিকের প্রতিষ্ঠাতা ও সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে লিয়াং ওয়েনফেং। এটা কিন্তু 1 মাস আগে যে চাকরির পরীক্ষা হয়েছিল সেখানে আসছিল। ডিপসিক কি বা ডিপসিক কোন দেশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান? ডিপসিক হচ্ছে চীনা বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান, হচ্ছে ডিপসিক চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক। এটা প্রতিষ্ঠা 2023 সালে। প্রতিষ্ঠাতা ও সিইও বর্তমানে লিয়ান ওয়েনফেং। লিয়ান কি বলছি? ওয়েনফেং। ওকে, তাহলে ডিপসিক গেল। এরপর আমরা আসবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ আছে। চ্যাট জিপিটিটা মাঝে মাঝে আমাদের এখানে আসে
যেহেতু আমরা প্রযুক্তি পড়াচ্ছি, একটু প্রযুক্তির 2-3টা জিনিস আমরা এখানে একটু পড়াবো। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক সংযোজন, কৃত্রিম বুদ্ধিমত্তার হচ্ছে আধুনিক সংযোজনের নাম হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি চালু হয়, চ্যাট জিপিটি হচ্ছে চালু হয়েছে 14 মার্চ 2023 সাল। 14 মার্চ 2023 সাল। প্রতিষ্ঠাতা চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতা না লিখে নির্মাতা প্রতিষ্ঠান, নির্মাতা চ্যাট জিপিটি নির্মাতা হচ্ছে ওপেন এআই। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে, নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই, বা চ্যাট জিপিটি চালু করেছে হচ্ছে ওপেন এআই। ওপেন এআই এর বর্তমানে সিইও নাম হচ্ছে, ওপেন এআই এর বর্তমান সিইও হচ্ছে স্যাম অল্টম্যান। স্যাম অল্টম্যান। এইটুকু জানলে আপাতত এখান থেকে একটা প্রশ্ন আসে, চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক সংযোজনের নাম। চ্যাট জিপিটি চালু হয়েছে 14 মার্চ 2023, নির্মাতা হচ্ছে ওপেন এআই। ওপেন এআই এর সিইও বর্তমান হচ্ছে স্যাম অল্টম্যান। ঠিক আছে, স্যাম অল্টম্যান এটা। এবং আমাদের এখানে একটু জানতে হবে যে জিনিসগুলো, সেটা হলো বাংলাদেশের এআই ভিত্তিক প্রথম সংবাদ উপস্থাপক, বাংলাদেশের এআই ভিত্তিক প্রথম সংবাদ উপস্থাপক হচ্ছে অপরাজিতা। এটাও পরীক্ষায় মাঝে মাঝে মানে কয়েকবার পরীক্ষা আসছে। বাংলাদেশের এআই ভিত্তিক প্রথম সংবাদ উপস্থাপিকার নাম হচ্ছে অপরাজিতা। ঠিক আছে, অপরাজিতা, এটা পরীক্ষায় আসছে। আর গতদিন রাজশাহী ইউনিভার্সিটির একটা পরীক্ষা একটা জিনিস আসছে, আমরা এটা দেখাবো একটু। আচ্ছা, বিশ্বের প্রথম এআই শিশুর নাম। বিশ্বের প্রথম এআই শিশুর নাম টং। এটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। এই যে গত 3-4 দিন আগে হয়ে গেছে, মানে গত সপ্তাহে হয়ে গেছে, যেটা রাবির প্রশ্ন 2025। টং। বিশ্বের প্রথম এআই শিশুর নাম হচ্ছে টং। যেহেতু পরীক্ষা এগুলো আসতেছে, তার মানে আপনাদেরও ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে। টং। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম লিখে না কেন, ডেভিন। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ডেভিন। এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ডেভিন।
এ পর্যন্ত চন্দ্রযানে সফল দেশ, এটা আপনাদের একটু লাগবে 5টি। এ পর্যন্ত চন্দ্রযানে সফল দেশ হচ্ছে 5টি। প্রথম দেশ হচ্ছে রাশিয়া, চন্দ্রযানে প্রেরণে প্রথম দেশ হচ্ছে রাশিয়া, এবং সর্বশেষ দেশ হচ্ছে জাপান। জাপান এ পর্যন্ত চন্দ্রযান প্রেরণে সফল দেশ হচ্ছে 5টি। প্রথম দেশ হচ্ছে রাশিয়া এবং সর্বশেষ দেশের নাম হচ্ছে জাপান। প্রথম দেশ হচ্ছে রাশিয়া, সর্বশেষ দেশের নাম হচ্ছে জাপান। আচ্ছা, এরপরে বিশ্বের প্রথম কাঠের মহাকাশ যান পরিচালনা করে, মহাকাশ যান প্রেরণ করে জাপান। বিশ্বে প্রথম মহাকাশ যান, কাঠের মহাকাশ যান প্রেরণ করে জাপান। মহাকাশ যানের নাম হচ্ছে লিঙ্গুস্যাট। বিশ্বের প্রথম কাঠের মহাকাশ যান প্রেরণ করে জাপান, মহাকাশ যানের নাম হচ্ছে লিঙ্গুস্যাট। প্রথম এআই শিশুর নাম টংটং। প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনের নাম হচ্ছে ডেভিন। এ পর্যন্ত চন্দ্রযান অভিযান করেছে 5টি দেশ। সর্বশেষ সফল চন্দ্রযান অভিযান করেছেন যে দেশ, তার নাম হচ্ছে জাপান। প্রথম করেছিল রাশিয়া, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে চীন, ভারত এবং সর্বশেষ জাপান। তাহলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং জাপান, এই যে চন্দ্রযান 5টা দেশ পাঠাচ্ছে, তার মধ্যে বিশ্বের প্রথম কাঠের মহাকাশ যান প্রেরণ করেছে জাপান, নাম হচ্ছে লিঙ্গুস্যাট। এটা 4 থেকে 5টি পরীক্ষাতে চলে আসছে অলরেডি, লিঙ্গুস্যাটটা জাপান। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা মোটামুটি সাম্প্রতিকের মহাকাশ যান প্রযুক্তি নিয়ে অনেক কিছু বলেছি, আপনাদের প্রযুক্তি থেকে পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। এরপর দেখেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট কিন্তু বাংলাদেশে হয়ে গেছে। আচ্ছা, আমি এটা যদি বলি 7 থেকে 10 এপ্রিল, বাট চূড়ান্ত দিনটা যদি বলি, সময়টা যদি বলি, তাহলে এখানে এই সামিটটার মূল সময় ছিল 9 এপ্রিল। ঠিক আছে, 9 এপ্রিল চূড়ান্ত দিন ছিল 2025। এটা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনে। আচ্ছা, এই সম্মেলনের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের মূল বক্তব্য দেন বিডার নির্বাহী প্রেসিডেন্ট আশিক চৌধুরী। সময়টা ইম্পর্টেন্ট, 9 এপ্রিল এই সামিটটা হয়েছে। ইনভেস্টমেন্ট এই সামিটটাতে গুরুত্ব পেয়েছে যে জিনিসগুলো, সেটার মধ্যে একটা হচ্ছে 50টি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। 50টি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কেভস এর প্রেসিডেন্ট কিহাক সাংকে। তিনি দক্ষিণ কোরিয়ান নাগরিক কিহাক সাং। তাহলে ইনভেস্টমেন্ট সামিটে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে কোন বিদেশির? সেটা হচ্ছে কেভস, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং, যিনি দীর্ঘ 40 বছর কেরিয়ার বাংলাদেশে বিনিয়োগ করে যাচ্ছে এবং বাংলাদেশে ব্যবসা করে বাংলাদেশকে মূলত
শিল্পায়নে একটা কি বলে যে গুরুত্বপূর্ণ মাত্রা প্রদান করেছেন কিয়াকশাং। ফলে এই কিয়াকশাংকে সম্মানসূচক বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছে এই সামিটে। এবং এই সামিটে 4টি প্রতিষ্ঠানকে আরো মানে ক্যাটাগরিতে মূলত 4টি প্রতিষ্ঠানকে এখানে সম্মানিত করা হয়েছে। 4টি প্রতিষ্ঠানকে এখানে আরো মূলত এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আরো 4টি প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় 4টি প্রতিষ্ঠানকে। এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে এখানে 4টি প্রতিষ্ঠানকে। আপনাদের কিন্তু এই যে দারিদ্র বিমোচন, পল্লী উন্নয়ন, তারপর হচ্ছে যে প্রশ্নগুলো এখন পরীক্ষা আসবে এগুলো কিন্তু আসবে, আপনি হেলা করতেছেন, পরীক্ষায় গিয়ে দেখবেন এগুলো সরাসরি আসছে। এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 4টি প্রতিষ্ঠানকে। সেগুলো কি কি আছে এখানে? সেগুলোর মধ্যে আছে হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে ওয়ালটন, দেশীয় পণ্য ওয়ালটন। আরেকটা আছে হচ্ছে বিকাশ, ওয়ালটন বিকাশ স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, স্কয়ার। আরেকটা হচ্ছে ফেব্রিক্স। তাহলে ইনভেস্টমেন্ট সামিটে মূলত এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 4টি প্রতিষ্ঠানকে, ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ফেব্রিক্স। ওয়ালটন, তারপর হচ্ছে বিকাশ, স্কয়ার এবং ফেব্রিক্স। আমাদের কিন্তু আরো গুরুত্বপূর্ণ আলোচনাতে কিন্তু আমরা যেতেই পারিনি, আমরা কিন্তু আস্তে আস্তে আলোচনাগুলোতে যাচ্ছি। আপনাদের চেষ্টা করবো, আরো আধা ঘন্টা আছে, আমি আরো আধা ঘন্টা লাইভে আছি, ইনশাল্লাহ আপনি অনেক কিছু পাবেন। আশা করি আপনার যেটা একদিন 2 দিন বসে যা পড়া লাগতো সেগুলো আমি সামারি করে দেব। 50টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করছে কেপজের চেয়ারম্যান, কেপজের প্রেসিডেন্ট কিয়াকশাং, দক্ষিণ কোরিয়ার নাগরিক। এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 4টি প্রতিষ্ঠানকে, ওয়ালটন, বিকাশ, স্কয়ার এবং ফেব্রিক্স। ওকে, তাহলে আমরা এই টপিক এখান থেকে বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। পরেরটা আসছি, বারবার ভিডিওটা দেখবেন। এরপরে আসেন, বিমস্টেক, বৈশ্বিকের বিমস্টেক সামিট। এই বিমস্টেকের সামিটের সময় ছিল 2 থেকে 4 মার্চ, না রে 2 থেকে 4 এপ্রিল 2025, ঠিক আছে। আয়োজক, বিমস্টেকের আয়োজক ছিল এবার 2025 সালে ব্যাংকক, থাইল্যান্ড, ঠিক আছে। ব্যাংকক কি বলেছি? থাইল্যান্ড, ব্যাংকক থাইল্যান্ড। বিমস্টেকটা আসলে কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন। এই বিমস্টেককে বে অফ বেঙ্গল ফ্যামিলি বলা হয়। 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালীন প্রথমে 4টি দেশ ছিল প্রতিষ্ঠাকালীন প্রথমে, সেগুলো আমরা ইংরেজি দেয়া আছে বিমস্টেক। তাহলে এটা আছে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার এবং থাইল্যান্ড ছিল এখানে। তো পরবর্তী শ্রীলঙ্কা যুক্ত হয়েছে এবং পরবর্তী নেপাল, ভুটান যুক্ত হয়েছে, না মিয়ানমার পরবর্তী যুক্ত হয়েছে, পরে নেপাল, ভুটান যুক্ত হয়েছে। আচ্ছা, বিমস্টেক ছিল প্রথমে মনে হয়, টেক। ওকে, প্রথমে ছিল, পরবর্তী একটা দেশ ওই বছরই যোগদান করে এবং সর্বশেষ নেপাল, ভুটান যোগদান করে। ভুলে গেছি আসলে বিমস্টেক ভুক্ত 5টি দেশ ছিল। 1997 সালে এই সংস্থাটা প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর ছিল ব্যাংকক, থাইল্যান্ডে। উদ্যোক্তা থাইল্যান্ড ব্যাংক, মানে ব্যাংককই ছিল, থাইল্যান্ডই ছিল। পরবর্তী 2014 সালে বিমস্টেকের সদর দপ্তর ঢাকাতে নিয়ে আসা হয় এবং কিন্তু এই সংস্থার বর্তমান সদর দপ্তর কিন্তু ঢাকাতেই অবস্থিত। মাথায় রাখতে হবে, বিমস্টেকের সদর দপ্তর কিন্তু বর্তমান ঢাকাতে অবস্থিত। সম্মেলন হয়েছে ব্যাংকক। আচ্ছা, এটার বর্তমান চেয়ারম্যান, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কিন্তু বাংলাদেশ। এটা কিন্তু গত সপ্তাহে পরীক্ষায় আসছে। বিমস্টেকের চেয়ারম্যানকে বাংলাদেশের কে, এটা বোঝাই যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বর্তমানে 2 বছরের জন্য
বাংলাদেশ 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন। বাংলাদেশ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে বিমস্টেকের। এই জায়গাটাতে আমার মনে হয় পরীক্ষা একটা সম্ভাবনা আছে। বিমস্টেক সম্মেলন হয়েছে কবে? এটা 2 থেকে এবারে এটা ছিল 6ষ্ঠ সম্মেলন। হ্যাঁ, বিমস্টেকের 6ষ্ঠ সম্মেলন। 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন 2 থেকে 4 এপ্রিল 2025। আয়োজক ব্যাংকক, থাইল্যান্ড। চেয়ারম্যান বাংলাদেশ। প্রধান বর্তমানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই একটা লাইনই পরীক্ষায় আসবে যে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কে, বর্তমান প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন কে 2 বছরের জন্য। বাংলাদেশ, সভাপতি দেশ হচ্ছে বাংলাদেশ, কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, আমরা পরেরটাতে আসবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 100 জন টাইম সাময়িকীর 100 জনের মধ্যে স্থান পান ডক্টর ইউনূস লিডার অথবা নেতার তালিকায়, ক্যাটাগরিতে। তাহলে টাইমের বর্তমানে 100 জনের যে লিডার বা নেতার তালিকা দিয়েছেন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি স্থান পেয়েছে। এটা পরীক্ষা আসতে পারে কোন ক্যাটাগরিতে? লিডার বা নেতার ক্যাটাগরিতে তিনি স্থান পেয়েছেন টাইমের 100 সাময়িকীর মধ্যে। ঠিক আছে, এখন আসি ডক্টর ইউনূসের চীন সফরটা। ডক্টর ইউনূস স্যারের চীন সফর। ডক্টর ইউনূস স্যারের চীন সফর থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে চীন সফর করেন তিনি। চীন সফর করছেন 26 মার্চ 2025। 26 মার্চ 2025। কেন? বিএফ এর সম্মেলনে যোগদান করতে। বিএফ এর সম্মেলন। তাহলে বিএফটা আসলে কি? বিএফ এটা আসলে কি? বিএফ এটা হচ্ছে বোয়াও ফোরাম ফর এশিয়া। বোয়াও ফোরাম ফর এশিয়া। এই বোয়াও ফোরাম ফর এশিয়ার এই সম্মেলনে যোগদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যান 26 মার্চ 2025। 26 মার্চ 2025। ওকে, এইটা তাহলে কি বোয়া মানে কি? বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেন। এবং এখানে আমরা ইন এডিশন হিসাবে যুক্ত করতে পারি, তিনি বলতে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীনের হাইনান প্রদেশের, তিনি কিন্তু হাইনান প্রদেশের উপদেষ্টা ছিলেন আগে, অ্যাডভাইজার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের কোন প্রদেশের তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন? হাইনান প্রদেশের। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস 28 মার্চ 2025 শি জিনপিং ও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কিন্তু শি জিনপিং ও ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চীনের যে গ্রেট হল আছে, এখানে কিন্তু তিনি বৈঠক করেছিলেন। গ্রেট হল অফ দ্য পিপলস। গ্রেট হল অফ দ্য পিপলস। গ্রেট হল অফ দ্য পিপলসে বৈঠক করেছিলেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও শি জিনপিং বৈঠক করছে কবে? 28 মার্চ 2025। 28 মার্চ 2025 শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট বর্তমান শি জিনপিং, ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেট হল অফ দ্য পিপলসে 28 মার্চ বৈঠক করেছিলেন। বৈঠকটা ইম্পর্টেন্ট। এরপরে যে বিষয়টা সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। 28 মার্চ বৈঠক করেছিলেন। আপনারা জানেন যে
বাংলাদেশে চীন হাসপাতাল করে দিবে, হাসপাতাল করে দিবে। এটা মোটামুটি খসড়া হয়ে আছে নীলফামারী জেলাতে। পরীক্ষায় আপনাদের যে কোনো জেলাতে আসতে পারে, নীলফামারী জেলায়। তাহলে চীনের সহায়তায় বাংলাদেশে হাসপাতাল হবে নীলফামারী জেলায়। নীলফামারী জেলায় এটা মোটামুটি একটা আইডিয়া করা হয়েছে, নীলফামারী জেলাতে হবে। আর জাপানের সহায়তায়, এখানে একটা জিনিস দিয়ে একটু, জাপানের সহায়তায়, জাপানের সহায়তায় অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল হবে কুড়িগ্রাম। এই দুইটা জিনিস, এটা কিন্তু পরীক্ষায় আসছে। জাপানের সহায়তায় বাংলাদেশে কোথায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে কুড়িগ্রাম। জাপানের সহায়তায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে কোথায়, কুড়িগ্রাম। আর চীনের সহায়তায় বাংলাদেশে হাসপাতাল হবে কোথায়, নীলফামারী জেলায়। ধরে রাখেন এই প্রশ্ন এটা আসছে, এটাও বাকি আছে, এটা চলে আসবে। মানে ইনশাল্লাহ, আমি যদি ভুল না বলি, অনেক বছরের সাধারণ জ্ঞান পড়াই, চলে আসবে ইনশাল্লাহ। একটু আস্থা রাখেন, ঠিক আছে, কষ্ট রাখেন না, একটু আস্থা রাখেন, ইনশাল্লাহ কমন পাবেন। জব মেডিসিনের সাথে থাকেন, ওনারা অনেক কষ্ট করে আমাদেরকে এই যে সুযোগ করে দেন, ক্লাসগুলো লিভ নেবেন না। আচ্ছা, এরপর আমাদের আরেকটা জিনিস একটু দেখাবো আপনাদের। 29 মার্চ 2025 ডক্টর মোহাম্মদ ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে, পিকিং বিশ্ববিদ্যালয়ে 29 মার্চ 2025 ডক্টর মোহাম্মদ ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এই জায়গাটা আমাদের একটু ইম্পর্টেন্ট। শেষ করব, 2.5 ঘন্টা এখানে আর। হ্যাঁ, 20 মিনিট। তাহলে ডক্টরেট ডিগ্রি লাভ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয় থেকে? পিকিং বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি লাভ করেছে, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আসেন, এইখানে ব্রিক্স নিয়ে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, সেই দিনও আসছে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, প্লাস হচ্ছে মেসি, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া। তাহলে ব্রিক্সের বর্তমান সদস্য, ব্রিক্স প্রতিষ্ঠা 2009, ব্রিক থেকে ব্রিক্স হয় 2010। বর্তমান সদস্য 10টি। সর্বশেষ ইন্দোনেশিয়া, সর্বশেষ হচ্ছে ইন্দোনেশিয়া 2025। ইন্দোনেশিয়া 2025। ব্রিক্সের যে ব্যাংক, নাম এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্সের ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে ব্রিক্সটা কি বলছি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এমতে মিশর, ইতে ইথিওপিয়া, এসতে সংযুক্ত আরব আমিরাত, আইতে ইরান, আইতে ইন্দোনেশিয়া। ইরান আর কি? ইন্দোনেশিয়া। মনে রাখতে হবে, ইরান, ইন্দোনেশিয়া। ব্রিক্সের সদস্য দেশগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ব্রিক্সের সদস্য, নিচের কোনটি নয়। ওকে, আচ্ছা, প্রকৃতপক্ষে ব্রিক্সের সদর দপ্তর নাই, বাট এইটা প্রশ্নকর্তারা মানতে নারাজ। তারা ব্রিক্সের যেহেতু ব্যাংক হচ্ছে এনডিবির সদর দপ্তর সাংহাই, চীন, তাই ব্রিক্সের সদর দপ্তরও সাংহাই, চীন বারবার পরীক্ষায় আসে। সাংহাই, চীন বারবার পরীক্ষায় আসে। ব্রিক্সে সাংহাই, চীন এটাই পরীক্ষায় বারবার আসে। নাই, এই অপশনটা থাকেই না। বারবারই বিসিএস প্রিলিমিনারির মতো 2বার আসছে, 2বার বিসিএস প্রিলিতে আসছে। সদর দপ্তর সাংহাই, 4টা অপশন দেওয়া ছিল, তার মধ্যে একটা সাংহাই চীন। আপনারা আসলে সাংহাই চীনই দিবেন, যদি প্রকৃতপক্ষে সদর দপ্তর নাই, বাট সাংহাই হচ্ছে এনডিবির সদর দপ্তর, ওইটাই হচ্ছে এর সদর দপ্তর, সাংহাই, চীন। ঠিক আছে, এই ব্রিক্সের 2025 সালে সম্মেলন হবে। ব্রিক্সের 2025 সালে সম্মেলন হবে কোথায় বলেন তো? ব্রাজিল।
ব্রিক্সের 2025 সালের সম্মেলন হবে ব্রাজিল। ব্রিক্সের 2025 সালের সম্মেলন হবে ব্রাজিল। তাহলে এটা আপনাদের এখান থেকে ইম্পর্টেন্ট একটু পড়তে হবে, আমরা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এরপরে হলো অ্যান্টনিও গুতেরেস, ইউএন মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসেন 13 মার্চ 2025। অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ আসছে 13 মার্চ 2025। উনি রোহিঙ্গা ক্যাম্প ট্যাম্প সফর করছেন, প্রধান উপদেষ্টা দেখা করছেন, এগুলো গুরুত্বপূর্ণ নয়। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 15 মার্চ 2025 জাতিসংঘ হাউজ প্রতিষ্ঠা করে গুলশান। গুলশান কি লিখলাম, গুলশান জাতিসংঘ ভবন প্রতিষ্ঠা করছে গুলশান। এই দুইটা লাইনের বাইরে লাগবে না, গুলশান। তাহলে উনি জাতিসংঘের মহাসচিব গুলশানে আসছেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস এখানে একটু দিয়ে দিব, 2025 সালের বর্ষপূর্ণ, 2025 সালের বর্ষপূর্ণ হচ্ছে আমাদের আসবাবপত্র। এটা একটু মনে রাখবেন, 2025 সালের বর্ষপূর্ণ হচ্ছে আসবাবপত্র, 24 সালে ছিল হস্তজাত শিল্প। আর ওই হস্তজাত শিল্প থেকে আমরা কি করি, আসবাবপত্র তৈরি করি। তো এই আসবাবপত্র হচ্ছে 2025 সালের বর্ষপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস এখানে পরীক্ষার একটু আসতে পারে, মার্চ ফর গাজা। এই যে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হয়েছে 12 এপ্রিল 2025। 12 এপ্রিল 2025 মার্চ ফর গাজা, 12 এপ্রিল 2025। এবং এখানে আরেকটা জিনিস আমরা একটু লাগবো, বাংলাদেশের মানুষ এটা পালন করছে মার্চ ফর গাজা 12 এপ্রিল 2025। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, অথবা নো ক্লাস নো ওয়ার্ক। এই কর্মসূচি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের মানুষ এটা পালন করে। গ্লোবাল স্ট্রাইক ফর, মানে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা নো ক্লাস নো ওয়ার্ক কর্মসূচি পালন করে 7 এপ্রিল। এটা একটু দুইটা তারিখ মনে রাখতে হবে, 12 এপ্রিল মার্চ ফর গাজা, 12 এপ্রিল মার্চ ফর গাজা, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা 7 এপ্রিল। প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, এটা হচ্ছে 30 তত্ত্বের প্রবক্তা। এইখানে একটা জিনিস একটু লাগবে আপনার, 30 মানে হচ্ছে তিনটা জিনিস, নো পভার্টি, জিরো হাঙ্গার, আর হচ্ছে জিরো নিট কার্বন ইমিশন, ঠিক আছে। ইমিশনস, তাহলে শূন্য দারিদ্রতা বা জিরো প্রভার্টি আমরা যেটাই বলি, জিরো প্রভার্টি, জিরো হাঙ্গার, জিরো প্রভার্টি, জিরো হাঙ্গার কেন, আনএমপ্লয়মেন্ট না, আনএমপ্লয়মেন্ট, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ, এই জিনিসটা এখানে আমাদের একটু লাগবে, ঠিক আছে। শূন্য কার্বন নিঃসরণ,
আচ্ছা, বারবার একটা জিনিস নিয়ে আসে, আবু সাইদকে নিয়ে অঙ্কিত, আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম। আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম হচ্ছে উন্নত মমশির। এইটা আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। এটা একটা জিনিস পরীক্ষা আপনাদের বারবার আসতেছে। আরেকটা জিনিস আসতেছে হচ্ছে জেড জেন বা জেনজি। এটা সময়কালটা, সময়টা হচ্ছে 1997 থেকে 2012। এই দুইটা জিনিস বারবার পরীক্ষা আসতেছে, এটা একটু দেখতে হবে। সাম্প্রতিক সময়ে এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে আসেন, আমাদের এটা অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দুইটা তিনটা জিনিস নেব। অন্তর্বর্তীকালীন সরকার, স্বরে অদন্ত নয়তো কালীন সরকার। দুইটা তিনটা লাইন আমি লিখে দিব, এটাই আপনার ইম্পর্টেন্ট, বারবার পড়লে হবে। অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গঠন, গঠন হচ্ছে 8 আগস্ট 2025। মোট সদস্য। এরপরে আরো চমৎকার একটু জিনিস আছে, ওই জিনিসগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদের এখনো দেইনি। কারণ কি যে ভালো জিনিসগুলো আবার সবার শেষে দিতে হয়, একটা সবচেয়ে ভালো জিনিস। মোট সদস্য হচ্ছে 23 জন। এটা আপডেট লাগবে। হ্যাঁ, একজন প্রধান উপদেষ্টা আর বাকি হচ্ছে 22 জন। 22 জন হচ্ছে অন্যান্য উপদেষ্টা। প্রধান উপদেষ্টা একজন আর বাকি উপদেষ্টা হচ্ছে 22 জন। এই দুইটা লাইনই আপনার ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। আর সংস্কার কমিশন, এইখানে সংস্কার কমিশনটা বর্তমানে অনেক জায়গা আপডেট নাই, বর্তমানে হচ্ছে 11টি। মনে রাখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন বর্তমানে 11। বর্তমান সংস্কার কমিশন বর্তমানে কত? 11। বর্তমান হচ্ছে 11। ঠিক আছে, এবার আসেন 11। আন্তর্জাতিক সংস্থাতে গুরুত্বপূর্ণ দুইটা ব্যক্তি, দুইটা সংস্থার প্রধান চেঞ্জ হয়েছে। আমরা এই দুইটা প্রধানের মধ্যে একটা হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথের বর্তমান যিনি মহাসচিব, তিনি কিন্তু চেঞ্জ হয়েছে, তার নাম হচ্ছে শার্লি আয়রকর। শার্লি আয়রকর কমনওয়েলথের বর্তমান মহাসচিব, ইনি চেঞ্জ হয়েছে। আর একজন চেঞ্জ হচ্ছে আইসিজের বর্তমানে প্রধান বা সভাপতি। আইসিজের বর্তমানে প্রধান বা প্রেসিডেন্ট হচ্ছে ইউয়াশাওয়া। তাহলে ইউয়াশাওয়া, ইনি একজন জাপানি ব্যক্তি। এই দুইটা আন্তর্জাতিক সংস্থার বর্তমান প্রধান হচ্ছে চেঞ্জ হয়েছে। ঠিক আছে। আর বিমস্টেকের প্রধান তো আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ কি বলেছি? ইউনুস বলেছি। সাম্প্রতিকের মধ্যে আপডেট হচ্ছে আমাদের এগুলোই। আর আমরা আপডেট কিছু জিনিস আপনাদের একটু রেখেছি, সেগুলো আমরা দিয়ে দিব এখনই। সেটা হচ্ছে সংখ্যা নিয়ে আমাদের একটু আছে। যেমন বর্তমানে জিআই পণ্যটা কিন্তু 55টি। অনেকে ভুল করে, বর্তমানে জিআই পণ্য হচ্ছে 55টি। বর্তমানে জিআই পণ্য কতটি? 55টি। অনেক বইয়ে দেখা গেছে হয়তো ইয়া থাকতে পারে, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আপডেট হচ্ছে 55টি। ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ, ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ, এটা হলো 55তম। তাহলে বর্তমানে জিআই পণ্য কয়টা? 55টি। লাইভ থেকে যাবেন না, আমরা একদম আপডেট জিনিসগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের অনেক বই অনেক ধরনের তথ্য পান, অনেক কিছু আপডেট হয় নাই, অনেক কিছু আপডেট থাকে না। তো জিআই পণ্য আসলে এখন 55টা দিবেন। এবার আসেন বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে,
বলেন দেখি নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? আজকে আমার পেজে মিহিরজিকে পেজেও কিন্তু এটা আপডেট দিয়েছি একটু আগেই। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বলেন জানেন কিনা বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? পারেন কিনা? বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? আচ্ছা, জিআই পণ্য প্রথম জিআই পণ্য কিন্তু জামদানি, ঠিক আছে, 2013 প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি 2013, সর্বশেষ জিআই পণ্য হচ্ছে ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ 2025 এটা আসছে। আচ্ছা, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? এটা জানেন কিনা একটু জানি দেখি একটু। নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বর্তমানে 50টি। 50টি মনে রাখবেন, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 50টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ কি জানো, জনতা পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। ওকে, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি হচ্ছে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল। বাংলাদেশের 50তম নিবন্ধিত রাজনৈতিক দল, এটি 9 এপ্রিল 2025। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 50টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, 9 এপ্রিল 2025। ঠিক আছে, আমরা এগুলোর পাশাপাশি একটু কয়েকটা জিনিস একটু জেনে যাওয়া ভালো। বর্তমানে স্থল বন্দর আসলে 25, বাট ওই যে স্বীকৃত আসলে 24টি। মানে কি বলে যে WIC স্থল বন্দরের যে ইয়াটা দেয় ওদের অর্থ হচ্ছে 24, বাট স্থল বন্দর 25টা হয়ে গেছে। নদী বন্দর এটা তো ঝামেলা আছে। ইনল্যান্ড ওয়াটার, ইনল্যান্ড কি বলে না, নৌ পরিবহন, ইয়ার মতে বাংলাদেশের নদী বন্দর 53টি, বাট উইকিপিডিয়ার মতে 54টি। যদি 54টাই দিয়ে উইকিপিডিয়ার তথ্যটা, এটা তো গ্যাজেট, আসলে গ্যাজেট অনুযায়ী 53, বাট বর্তমানে নদী বন্দর এখন চালু, নদী বন্দর হচ্ছে 54টি। ঠিক আছে, এটা একটা ঝামেলা আছে। আচ্ছা, বর্তমানে তফসিলি ব্যাংক 62টি, বাট অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কিন্তু 61টি, বাট তফসিলি ব্যাংক এখন 62টি হয়ে গেছে। আরেকটা আশা হচ্ছে বর্তমানে আমাদের গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি, সর্বশেষ হচ্ছে ইলিশা 1। বর্তমানে গ্যাস ক্ষেত্র আছে কিন্তু 29টি, তফসিলি ব্যাংক আছে 62টি। ঠিক আছে, এইটা একটা জিনিস আপনাদের একটু আমাদের লাগে, সেগুলো দিয়ে দিলাম। জিআই পণ্য বলছি, চ্যাট জিপিটিও বলছি আপনাদের। আচ্ছা, বাংলাদেশ LDC থেকে মুক্ত হবে বা এগুলো, তাই না? এইখানে আরেকটা 2টা লাইন আমরা একটু দিব। বাংলাদেশ LDC থেকে মুক্ত হবে 24 নভেম্বর 2026 সাল। ঠিক আছে, বর্তমানে LDC ভুক্ত দেশ আছে 44টি। বর্তমানে দেশ আছে কতটি? 44টা। আর বের হয়েছে এ পর্যন্ত LDC থেকে মুক্ত হয়েছে, বের হয়েছে 8টি দেশ। বর্তমানে LDC থেকে বের হয়ে গেছে মোট 8টি দেশ। সর্বশেষ দেশের নাম সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে। সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে। ঠিক আছে, 2013 ডিসেম্বর 2024।
বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কিন্তু 44টা, পরীক্ষা আসতে পারে। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কতটি? 44টি। সর্বশেষ দেশের নাম সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে, 13 ডিসেম্বর 2024, 13 ডিসেম্বর 2024 এলডিসি ভুক্ত দেশ বর্তমানে। তো এগুলো আমাদের লাগবে। এরপরে যমুনা রেল সেতু, ধরেন পরীক্ষায় আপনার আসছে, এটা যে কোনো পরীক্ষাতে, এটা পরীক্ষায় কোশ্চেন হয়ে আছে, খালি আপনি পরীক্ষার হলে যাননি এই জন্য পাচ্ছেন না। কারণ কি, এটা আমাদের সম্প্রতি সময়ে উদ্বোধন হওয়া যে সেতুটা, সেটা হচ্ছে যমুনা রেল সেতু। তো যমুনা রেল সেতুটা আমাদের পরীক্ষায় কেন আসবে, কারণ এটার কারণ আছে আমাদের, একটু আমরা সেইগুলোই দিয়ে দিচ্ছি আপনাকে। এটা আগে দেখেন, উদ্বোধন, এটা পরীক্ষা আসছে, ওই যে গতদিন হচ্ছে ইয়াতে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, যদি বা উদ্বোধন হয়েছে এইটা 18 মার্চ, তারিখটা মনে রাখবেন। কারণ ওই পদ্মা সেতু উদ্বোধন কবে, এটা অনেকবার পরীক্ষা আসছে, আর পদ্মা আসবে না, এখন এটা আসবে, যমুনা রেল সেতু 18 মার্চ। এই রেল সেতুর বিশেষত্বটা কি আসলে? বিশেষত্ব হচ্ছে একক বৃহত্তম রেল সেতু। দেশের একক বৃহত্তম রেল সেতুর নাম হচ্ছে যমুনা রেল সেতু, যেটা 18 মার্চ 2025 উদ্বোধন করা হয়। এই সেতুটার দৈর্ঘ্য আসলে 4.8 কিলোমিটার, দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। এটা সংযোগ করেছে টাঙ্গাইল সিরাজগঞ্জ জেলাকে। আরেকটা লাইন আপনার পরীক্ষা এখানে আসবে, সেটা হলো এই যমুনা রেল সেতুকে সহযোগিতা করছে কে? অর্থায়ন করছে, সহযোগিতা করেছে বা অর্থায়ন করেছে জাপান। দেখেন, জাপান আমাদের যে জায়গাগুলো সহযোগিতা করছে প্রত্যেকটাই পরীক্ষায় কিন্তু আসছে। গতদিন আমি বলেছি, এই সপ্তাহে গত শুক্রবারে যে পরীক্ষাটা হইলো, ওই পরীক্ষাতে দেখলাম যে জাপানের অর্থায়নে বাংলাদেশে কোথায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে, কুড়িগ্রাম আসলো। তো জাপান এর আগে মেট্রো রেল করছে, সেটাও আসছে, মাতারবাড়ি করছে, সেগুলো আসছে, গভীর সমুদ্র বন্দর করতেছে, সেগুলো আসছে। তাহলে জাপানের অর্থায়নে আমাদের যা যা হচ্ছে, সেটা হচ্ছে বিগ বি প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ ও গভীর সমুদ্র বন্দর, আর মেট্রো রেল কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। আর এই হলো যমুনা রেল সেতু। তাহলে দেখেন, জাপান এবং চীন বাংলাদেশে ধুমায়া কাজ করতেছে, এদের প্রকল্পগুলো থেকে পরীক্ষা ইনশাল্লাহ আসবে। তাহলে বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম রেল সেতু এটাই। বাংলাদেশের একক দীর্ঘতম রেল সেতুর নাম হচ্ছে যমুনা রেল সেতু। বাংলাদেশের কিন্তু বৃহত্তম রেল সেতু কিন্তু পদ্মা, কিন্তু পদ্মা তো একই সাথে সড়ক সেতু, রেল সেতু যৌথ, বাট শুধু রেল সেতু আলাদা এককভাবে বাংলাদেশের ছিল। স্যার যেটা বলতেছে হার্ডেন ব্রিজ, এই হার্ডেন ব্রিজ 1915 সালে লর্ড হার্ডেন্স নির্মাণ করেছিল। তো এইটা এখন 1.12 কিলোমিটার ছিল, এটা হচ্ছে পাকশি, যেটা কুষ্টিয়া আর হচ্ছে পাবনার মধ্যে আছে। কিন্তু এখন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু হচ্ছে যমুনা, যেটা দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, একক বৃহত্তম। কারণ এটা কিন্তু রেল সেতুটা আলাদা, বাট যমুনাতে যৌথ, নিচতলা হচ্ছে রেল, উপরে হচ্ছে সড়ক, তাই না? বাট এটা এককভাবে বৃহত্তম হচ্ছে এই যমুনাটাই। এই কয়েক লাইনের বেশি আসবে না আমার মনে হয় না, বাকিগুলো আরো অনেক তথ্য দেওয়া যাবে, বাট জিস্ট জিনিস আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের, জিস্ট জিনিস দেওয়ার চেষ্টা করেছি, কারণ জিস্ট জিনিসগুলোই পরীক্ষাতে আপনার আসে, ঠিক আছে না? আরো কিছু জিনিস আমরা আপনাদের নেক্সট দিব, একবারে সব দিলে আপনারা তো আর আসবেন না, আমরা পর্যায়ক্রমে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। রাত অনেকগুলো হয়ে গেছে, অনেক কষ্ট করে আপনারা ছিলেন। তো আমি জাস্ট তাও কিছু আরো টপিকস একটু বলি বেসিকের, যেগুলো যদি পারেন একটু দেখা যায়। সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানটা দেখেন, এখানে আপনারা যে পল্লী দারিদ্র প্রতিষ্ঠানগুলো দেখবেন কি, যেমন বার্ড
বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটি 1959 সালে প্রতিষ্ঠা, কুমিল্লার কোটবাড়িতে অবস্থা, প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। তারপর হচ্ছে নিপোর্ট, এই নিপোর্ট অবস্থিত জনসংখ্যা গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান নিপোর্ট, এটা আজিমপুরে অবস্থিত, ঢাকায় আজিমপুরে অবস্থিত নিপোর্ট। এরপরে আসেন RDA, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এটা অবস্থিত বগুড়ায়। রুরাল ডেভেলপমেন্ট একাডেমি অবস্থিত কোথায়? বগুড়ায়। হ্যাঁ হ্যাঁ, আসতে পারো অবশ্যই। এরপরে হচ্ছে বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি আছে বর্তমানে 5টা। যে বিষয়ে পরীক্ষা দিবেন, হ্যাঁ, ওই বিষয়টাতে আপনার জানালা থাকা লাগবে। বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি আছে 5টা, প্রথমটা কুমিল্লা, দ্বিতীয়টা বগুড়া, এরপর হচ্ছে রংপুর একটা, জামালপুর একটা, গোপালগঞ্জ একটা, 5টা পল্লী উন্নয়ন একাডেমি। কয়টা বর্তমানে? 5টি। আপনি যে পরীক্ষায় দেন না কেন, যদি বিদ্যুৎ দেন, বিদ্যুৎ রিলেটেড একটা পরীক্ষায় প্রশ্ন, 2টা প্রশ্ন থাকবেই, ব্যতিক্রম প্রশ্ন এগুলো থাকবে। পল্লী উন্নয়ন একাডেমি নিয়ে পরীক্ষা দেন, পল্লী দারিদ্র বিমোচন নিয়ে দেন, তাহলে এখানে এটা থাকবে বাংলাদেশের প্রপার্টি রেট, এক্সট্রিম প্রপার্টি রেট, তারপর বাংলাদেশে মাথাপিছু আয়, হ্যাঁ এগুলো একটু স্কিপ করা গেছে, এগুলো একটু দেখে নিবেন আমাদের। এবং আমরা একটা স্লাইড রেডি করছি, স্যার এই যে স্লাইডটা একটু স্যার দেখাবে ইনশাল্লাহ, তো এগুলো একটু দেখবেন। আমাদের জব মেডিসিন কর্তৃক আয়োজিত যে ক্লাসগুলো কেমন লেগেছে একটু জানাবেন। এরকম ক্লাস যদি আরো রেগুলার হয় আপনারা উপকৃত হন কিনা? স্যার আরো আছে তো অনেক না? হ্যাঁ, এই যে আমরা দিয়ে রাখছি যে এখানে আমরা একটু মিহির স্যার একটা কথা বলছে যে সবকিছু তো আর এক ক্লাসে দেয়া যায় না, কারণ ওই যে বাংলার মতো যে আমি কেন দেইনি তোমায় সকল শূন্য করে আমি কেন দেইনি তোমায় সকল শূন্য করে, একটা পরীক্ষা কিন্তু বাক্যটা আসে, এটা কোন কারকে তোমার নিচে দাগ দেওয়া থাকে, এটা বলে যে এটা কোন কারকে কোন বিভক্তি, এই কারকটা অনেকেই পারে না, ঠিক আছে না? এখন এই জিনিসটা বুঝাতে গেলেও অনেক ডিপলি যেতে হবে আবার, বুঝছেন স্যার? আমি কেন দেইনি তোমায় সকল শূন্য করে, কেন যে সব দেই না, কিছু যে রেখে দিয়েছি, এটা হলো ভর্তি কিন্তু স্টুডেন্ট ওটাও পাবে, তাই না? তার মানে ওটা ভর্তি হতে পারে। একটু আমাদের এই যে কোর্সগুলোতে অবশ্যই এনরোল হলে তো আপনি বেসিক, সাম্প্রতিক সবই পাবেন। আর রিসেন্ট যে পরীক্ষাগুলোতে দিবেন এই সাম্প্রতিক হাই ভোল্টেজ বইটা একটু দেখেন, খুবই 56 পৃষ্ঠার একটা বই, এত এক নজর মানে উল্টায় গেলে তো ইনশাআল্লাহ সব কমন সাম্প্রতিক আছে। হ্যাঁ, এখানে 16 মাসের সাম্প্রতিক আছে, গুরুত্বপূর্ণ সব কিছুই দেওয়া আছে। আপনার ওই যে রিসেন্ট 15-20টা কোশ্চেন থাকবে, 5টা-6টা তো রিসেন্ট থাকবেই, এটার জন্য অনেক হেল্পফুল। আর টোটাল ব্যাপারটা একটা কোর্স আপনি ফার্স্ট টু লাস্ট না করলে আপনার একটা শেপ দাঁড়াবে না প্রস্তুতির। এটা খালি একটা দুটো ফ্রি ক্লাস করে এটা হবে না। ফ্রি ক্লাসের পাশাপাশি আপনার হচ্ছে একটা কোর্সে এনরোল হয়ে থাকলে আপনার সবগুলো বিষয় গুছিয়ে আসবে এরকম, ঠিক আছে না স্যার? মাথাপিছু আয় 2625 মার্কিন ডলার, মাথাপিছু না মাথাপিছু আয় 2738 মার্কিন ডলার, আর মাথাপিছু জিডিপি সেটা হচ্ছে 2625 মার্কিন ডলার। মাথাপিছু আয়টা খুব ইম্পর্টেন্ট আমাদের। মুদ্রাস্ফীতিটা মনে হয় দেখলাম আমাদের কত, আমি বই দিয়েছি মনে হয় যে 9.24 না 38 কত। মুদ্রাস্ফীতিটা একটু দেখেন, পরীক্ষা আসতে পারে। জিডিপির প্রবৃদ্ধির হার, হ্যাঁ এখন ধরেন সাম্প্রতিক, আপনার নতুন, আমার জন্যও নতুন, ওটা আপনাকে মুখস্থ করতে হবে, আমাকে মুখস্থ করতে হবে। যার কারণে রিসেন্ট বইটা লিখছি, এর ফলে একটু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো আপনার সাথে আলোচনা করে লিখছে। স্যার আজকে জিকে ঘাম ঝরানো ক্লাস দুর্দান্ত ছিল। আসলে বাংলাদেশে আপনি যে কোনো পরিশ্রম করতে চান না কেন, আপনার ঘাম ঝরাতেই হবে, আর ঘাম না ঝরাতে পারলে আপনি কোনো কাজে সাফল্য লাভ করবেন না। আপনি মাঠে ঘাটে খাটে যেখানেই থাকেন না কেন, ঘাম ঝরাতে পারলে আপনার সাফল্য। তার মানে আপনার পড়াশোনাটা করতে হবে, বিগ পড়াশোনা। স্যার কি আর পড়াবেন নাকি? স্যার আর পড়াবে না স্যার, এই পর্যন্ত। যাই হোক, এই পিডিএফটা কিন্তু আর আগে দিয়েছিলাম, আজকে পাবেন। এই যে এখানে কিন্তু একদম আপডেট কিন্তু একটা পিডিএফ আছে, সাম্প্রতিক তথ্যাবলী, এটা আমরা পোস্ট করে দিব না, এটাও পাবেন। আর স্যারের তো বইটাতে জিকে ট্যালেন্ট হার্ট যেটা স্যার বললো, এটা যাদের কাছে আছে ওটা ইনশাল্লাহ দেখে যাবেন, পরীক্ষার হলে ঢোকার আগেও একটু দেখবেন, ঠিক না? দেখলে ইনশাল্লাহ কাজে লাগবে। যাই হোক, আমাদের এতক্ষণ যারা ক্লাস করলে, আর আগামীকালও ক্লাস কিন্তু 4 জন স্যার কিন্তু আগামীকাল আমাদের ইনশাল্লাহ থাকবে। আগামীকাল 4 জন টিচার কিন্তু থাকবে। আর এটা ক্লাস শেষে আমরা পিডিএফটা দিয়ে দিব, এটা একদম সুন্দর মতো, এটা একদম সাম্প্রতিক পিডিএফটা দিয়ে দেবে, এখান থেকে হুবহু কমন পড়বে ইনশাল্লাহ। এর আগে এই যে বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু, যমুনা রেল সেতু, দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, এগুলো সবই এখানে আছে। যারা লিখতে পারেন নাই, হাত যাদের ব্যথা হয়ে গেছে, লিখতে পারেন না যারা জিকে, তারা এখানে কিন্তু দেয়া আছে। শুধু এখানে একটু ঠিক করে নেবেন, দেশে ভৌগোলিক জিআই পণ্য এখানে 51টা দেয়া আছে, এটা একটু ঠিক করে নেবেন, তাহলে ইনশাল্লাহ সবই পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত প্রশ্ন আছে এখানে সবগুলোই দেয়া আছে একসাথে। এবার এখানে এইগুলো এক নজর পড়ে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, এই জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে সবই দেয়া আছে এখানে, আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনার পরীক্ষাটা ভালো হয়, আপনি একটা ভালো পরীক্ষা দিতে পারেন, তাহলে আমরা এটা
আমি আগামীকাল আপনাদের পোস্ট করে দিব আজকে আমরা যে কোন কোন স্যারের আগামীকাল আপনাদেরকে ফ্রি ক্লাসটা নেবে। আমরা চাই যে আপনাদের একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যান, যাতে আপনাদের একটা ভালো পরীক্ষা হয় এবং আপনারা ভালো একটা জব পান। এটা আমরা সবসময় চেষ্টা করি, কারণ হাতে সময় কিন্তু খুবই ছিল, এই পল্লী দারিদ্র পরীক্ষা ক্ষেত্রে খুবই কম সময় ছিল। এই কম সময়ের ভিতরে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, আমরা চাইলে আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছে শুধু তাদেরকে এই ক্লাসগুলো দিতে পারতাম, কিন্তু আমরা চিন্তা করলাম যে আপনাদের আমাদের জব মেডিসিন পেজকে যারা ভালোবাসেন, যারা টাকার জন্য ভর্তি হতে পারেন না কিন্তু আমাদের জব মেডিসিনকে ভালোবাসেন, জব মেডিসিন স্যারদের ভালোবাসেন, তাদের কথা বিবেচনা আমরা কি করলাম, আমরা আপনাদের ক্লাসগুলো সব উন্মুক্ত করে দিলাম। ইনশাল্লাহ আগামীকাল আমাদের এই ফ্রি ক্লাসগুলো শেষ হবে আগামীকাল। আপনাদের যাতে 26 তারিখের পরীক্ষাটা যাতে সবারই ভালো হয় এটা আমরা চাই। যারা জব মেডিসিনের সাথে থাকেন, জব মেডিসিন ভালোবাসবেন, সবসময় জব মেডিসিনের ক্লাসগুলো দেখবেন এবং শেয়ার করবেন। আর যারা ভর্তির জন্য মন স্থির করছেন যে স্যার আগে যদি জব মেডিসিনের সাক্ষাৎ পেতাম তাহলে অবশ্যই আমি একজন বিসিএস ক্যাডারও হতে পারতাম বা অন্যান্য জবের কোনো একটা জব হয়ে যেত। এই জন্য বলবো যারা বিসিএস পরীক্ষা দিবেন তারা আমাদের জব মেডিসিনের সাথে থাকবেন। ইনশাল্লাহ 48-49 বিসিএস কোর্স রানিং আছে আমাদের, এবং এই কোর্সের সব বিগ টিচার যারা আছেন বাংলাদেশের সবাই এখানে ক্লাস নেন। এবং যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন তারা চাইলে আপনারা এখন আমরা প্রি মডেল টেস্টে আপনারা ভর্তি হতে পারবেন। পাশাপাশি যারা নিবন্ধন কোর্সে যারা ভর্তি হবেন সে ধরনের কোর্স আছে আমাদের, প্রাইমারি কোর্স আছে আমাদের, 11 থেকে 20তম গ্রেডের কোর্স আছে, এবং লিখিত কোর্স, অনলি লিখিত। যারা বিভিন্ন জব পরীক্ষা লিখিত অংশটা ফেল মারেন, লিখিত অংশে যারা দুর্বল তাদের জন্য আমরা জব মেডিসিন এই লিখিত কোর্সটা আমরা রান করেছি। আর এই লিখিত কোর্সের কোর্স ফি কিন্তু খুবই কম। আমরা একটু দেখে দিই যে আমাদের 48তম বিসিএস এই কোর্সের কোর্স ফি হলো আমরা রেখেছি 48 অথবা 49, আমরা লিখে দিলাম 48-49তম বিসিএস কোর্স ফি আমরা রেখেছি অনলাইন রেখেছি অনলি 4000 টাকা। অনলি কত? 4000 টাকা। আর অফলাইন কোর্স ফি আমরা রেখেছি 10,000 টাকা। এটা একদম আমাদের বাংলাদেশ সকল শাখার জন্য কিন্তু প্রযোজ্য। আমাদের জব মেডিসিনের সারা বাংলাদেশের যে শাখাগুলো আছে সকল শাখার জন্য প্রযোজ্য। এরপর দেখেন আপনি যদি 11 থেকে 20তম, এই যে 11 থেকে 20তম গ্রেডের যত গ্রেড লিখিত কোর্স, এটা হলো বলে লিখিত কোর্স, শুধু যারা লিখিত কোর্সে ভর্তি হতে চান এটা একদম জিরো থেকে শেখানো হচ্ছে। আমাদের নতুন এই কোর্সটা রান হয়েছে, গতকালের কোর্সটা আমাদের রান করেছে। আর এই কোর্সটার আমরা কোর্স ফি রেখেছি অনলি 1500 টাকা, অনলি 1500 টাকা। আর এটার জন্য 6000 টাকা আমরা রেখেছি অফলাইন কোর্স ফি। এরপর দেখেন আপনারা যারা, এটা অনলি লিখিত কোর্স, অনলি লিখিত। এছাড়া 11 থেকে 20তম গ্রেড যারা ভর্তি হবেন এটা কিন্তু এটা প্রিলি প্লাস লিখিত, এটা প্রিলি প্লাস লিখিত কোর্স। এটারও কোর্স ফি আমরা রেখেছি অনলি 1500 টাকা, অনলি 1500 টাকা। তবে এটার সাথে বই ফ্রি পাবেন, এটার সাথে কিন্তু বই একদম ফ্রি, এক্সাম ব্যাচও ফ্রি একেবারে। আর এটার জন্য 6000 টাকা আপনার অফলাইনে ভর্তি হতে পারবেন। আমার মিরপুর 10 ফলপটি সামাদ ম্যানশন 4 তলা আমাদের হেড অফিস অবস্থিত। সারাদিন এখানে আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত পড়াশোনা করতে পারবেন লাইব্রেরিতে বসে, পাশাপাশি আমাদের সাথে সরাসরি আমাদের ক্লাসগুলো করতে পারবেন অফলাইনে। এরপর দেখেন যারা চিন্তা করতেছেন এবার প্রাইমারি পরীক্ষা দিবেন, তারা প্রাইমারি পরীক্ষা যারা দিবেন এই প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে যারা ভর্তি হবেন এই প্রাইমারি কোর্স ফিও সেম জিনিসগুলো, কিন্তু প্রাইমারি কোর্স ফিও সেম। এবং দেখেন যারা নিবন্ধন পরীক্ষা দিতে ইচ্ছুক 35 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারেন, তাদের জন্য সেম এই অফারটা থাকলো। আর আমাদের হটলাইন নাম্বারটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে রাখেন সবাই আমাদের ভর্তির জন্য, 01901519501। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আরো আমাদের নম্বর আছে প্রায় 9টা। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনি আপনার ভর্তিটা নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ। যে কোনো পরামর্শের জন্য আপনাদের কাছে কল দিবেন, চাকরি রিলেটেড, বিসিএস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আপনার কোনো যদি কোনো চাকরি, কোনো মন্ত্রণালয় অধীনত কোনো চাকরি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, সরাসরি আমাদের হটলাইনে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন। আর আজকে যারা এতক্ষণ যারা ক্লাস করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে আজকে ক্লাসগুলো করলেন। আজকে আমার মনে হয় অনেকে 8 ঘন্টাও ক্লাস করেছেন। সেই সকালে আমি ক্লাস নিলাম, তারপর মমিনুল স্যার ক্লাস নিল, এরপরে আমাদের তৌহিদ স্যার ক্লাস নিলেন, এরপরে ক্লাস করছেন আবার আমাদের পেইড ব্যাচের তো ইমন স্যার ক্লাস নিচ্ছে আজকে সারাদিন। তা ইমন স্যারের ক্লাসও করছেন আজকে, মনে হয় অনেকে 8 থেকে 10 ঘন্টা আজকে অনলাইনে ক্লাস করছেন। কষ্ট করে যারা ক্লাসগুলো করলেন সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষাটাই যেন ভালো হয়। কারণ যারা পড়াশোনা করবেন তাদের পরীক্ষা যেন ভালো হয়, আর যারা পড়াশোনা করবেন না শুধু ঘুরে ফিরে বেড়াবেন
তাদের পরীক্ষা তো ভালো হবে না, আমি যতই দোয়া করি না কেন, যতই আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য দোয়া করুক না কেন, আপনার চাকরির পরীক্ষা ভালো হবে না, কারণ আপনি তো পড়াশোনাই করেন না। তা যারা রিয়েল পড়াশোনা করেন, সময় দেন, তাদের জন্য দোয়া অবশ্যই থাকবে। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। আগামীকাল পেইড বেজের ক্লাস, আমাদের তানভীর স্যার তিনি বাংলাদেশ বিষয়াবলীর উপরে জমজমাট পেইড বেজের ক্লাস নেবেন, এবং আগামী ফ্রি ক্লাসের টাইমগুলো আমরা বলে দিব কখন কখন পড়ে হবে, আপনারা ওই সময় আপনারা ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। এবার পল্লী দারিদ্র পরীক্ষাটা ফাটাফাটি হবেই, ফাটাফাটি হবে, দেখবেন সবগুলো ইনশাল্লাহ কমন পাবেন। আপনাদের ম্যাথ পর্যাপ্ত ক্লাস দিয়েছেন, আগামীকাল আবার ম্যাথ ক্লাস দিব, আগামীকাল আবার ইংরেজি ক্লাস দিব, আগামীকাল রাতুল স্যারের আবার ইংরেজি ক্লাস, আজকে সুমন হায়দার স্যারের ফ্রি রাইটিং ক্লাস হলো, আগামীকাল একদম টোটাল ইংরেজি 20 নম্বরের ইংরেজি পূর্ণাঙ্গ সাজেশনমূলক ক্লাস দিবেন আমাদের ইংরেজির রাতুল স্যার। আগামীকাল ইংরেজি জমজমাট ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস হবে, সব অর্থাৎ লিখিত ক্লাসগুলোর উপর আগামীকাল ইংলিশে গুরুত্ব দেওয়া হবে। সুতরাং আগামীকাল আমাদের ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। কারো কোনো প্রশ্ন আছে, স্যার এক্সাম ব্যাচে এক্সাম দিতে পারি না, আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের দেখেন ওখানে দেখেন আমাদের অনেকগুলো হটলাইন নাম্বার আছে, নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেন যাতে আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। স্যার রিটেন ক্লাসে ভর্তি হতাম স্যার, মুফতি আওয়াল। যারা রিটেন কোর্সে ভর্তি হবেন আমাদের অনলি লিখিত, এখানে আপনারা বাংলা পূর্ণাঙ্গ লিখিত পাবেন, ম্যাথ পাবেন, ইংরেজি পাবেন, জিকে পাবেন, বস টিচারদের সান্নিধ্যে থাকবেন, এবং যে কোনো লিখিত পরীক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর পিএসসির অধীনে নন ক্যাডার বিসিএস লিখিত পরীক্ষা থেকে শুরু করে সব পরীক্ষায় আপনি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারবেন আমাদের লিখিত কোর্সে। আর মাত্র 1500 টাকা নিচ্ছি কিন্তু আপনাদের কাছ থেকে, জাস্ট একদম খুবই কম, এই 1500 টাকা নিচ্ছি। আর অফলাইনে যদি ভর্তি হতে পারেন তাহলে 6000 টাকা। আমি বলবো যাদের মোটামুটি 6 মাস ঢাকা শহরে থাকার অ্যাবিলিটি আছে তাদেরকে বলবো, আপনাদের এলাকায় যদি আমাদের জব মেডিসিনের শাখা না থাকে তাহলে আপনারা মিরপুরে আশেপাশে থাকতে পারেন, মাসে হয়তো 5 থেকে 6000 টাকা খরচ হতে পারে। তবে এখানে যদি জব মেডিসিনে পড়ে থাকেন, আপনি জব মেডিসিন লাইব্রেরিতে যদি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত পড়ে থাকতে পারেন 6 মাস, ইনশাল্লাহ একটা জব নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন। আপনার যে এলাকায় আপনার কোনো আমাদের জব মেডিসিনের শাখা নেই, আমাদের সেবাটা আপনি পাচ্ছেন না সরাসরি অফলাইনের, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের মিরপুর এসে থেকে আপনি এখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করবেন, আমাদের ক্লাসগুলো নিয়মিত করবেন, আমাদের এক্সামগুলো দিবেন, ইনশাল্লাহ একটা জব নিয়ে 6 মাসের ভিতরে বাড়ি যেতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। স্যার চট্টগ্রামে আপনাদের শাখা আছে? না, আসলে আমাদের সচিন বিশ্বের আমাদের চট্টগ্রাম আমাদের শাখা নেই, আমাদের শাখা আছে দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কক্সবাজার কিন্তু আমাদের শাখা আছে রোমান্টিক একটা জায়গায়, কক্সবাজার আছে, খুলনা দৌলতপুর আছে, খুলনা রয়্যাল মোড়, এরপর ফরিদপুর, রাজবাড়ী, হবিগঞ্জ, আমাদের হবিগঞ্জ একটা শাখা আছে, আমাদের সিলেট ডিভিশনে হবিগঞ্জ শাখা আছে, পটুয়াখালী, বরিশাল, এবং আমাদের হেড অফিস মিরপুর 10, রাজবাড়ী, ফরিদপুর। আর আগামী 30 তারিখ কিন্তু ফরিদপুরে একটা সেমিনার অনুষ্ঠিত হবে এবং রাজবাড়ীতে সেমিনার অনুষ্ঠিত, উক্ত সেমিনারে থাকবে নাসির স্যার, মানে আমি সরাসরি থাকবো ফরিদপুর এবং রাজবাড়ীতে। তাই সেমিনারে সবাই দাওয়াত রইল, ইনশাল্লাহ থাকবেন। ওকে, আর 26 তারিখ আপনাদের দাওয়াত দিলাম, মিরপুরে আসবেন ইনশাল্লাহ। 26 তারিখ সবাই আসবেন ইনশাল্লাহ, মিরপুরে আসলে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, কথা হবে 26 তারিখ ইনশাল্লাহ। স্যার ফরিদপুর কোথায়? ফরিদপুর হলো ঝিলটুলি, ঝিলটুলি ফরিদপুরে আমাদের শাখাটা ঝিলটুলি, ঝিলটুলি ইউসিসি এবং আমাদের জব মেডিসিন একই সাথে ঝিলটুলি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।